হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। তোমাদের জন্য যে এনভায়রনমেন্টাল এবং হেলথ অর্থাৎ পরিবেশ এবং স্বাস্থ্য নিয়ে যে ভিডিওগুলি কন্টিনিউ করছিলাম, সেই ভিডিওর মধ্যে আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে রোগ বিস্তারে মশার ভূমিকা। এই বিস্তারিত ক্লাস তোমাদের জন্য আজকে থাকছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখো, রোগ বিস্তারে মশার ভূমিকা। মশাটা কি জিনিস? মশা হচ্ছে এক ধরনের ভেদক পতঙ্গ বা কীট। স্ত্রী মশার বিকাশ এবং বংশবৃদ্ধির জন্য খাদ্য হিসাবে মানুষের রক্তের প্রয়োজন হয়। তাই স্ত্রী মশারা সাধারণভাবে কি মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। আমি আগের ভিডিওতে তোমাদের জন্য বলেছি যে পুরুষ মশা সাধারণভাবে কি গাছের যে পাতা আছে সে পাতা খেয়ে বেঁচে থাকে তারা। অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস এই তিনটি গণের অন্তর্ভুক্ত অধিকাংশ প্রজাতির মশা বিভিন্ন রোগের বিস্তার ঘটায়। অর্থাৎ তিনটে প্রজাতির মশা হচ্ছে অধিকাংশ যে প্রজাতি এর মধ্যেই পড়ে, এবং এই মশাগুলি তিনটে গণের অন্তর্ভুক্ত সমস্ত ধরনের রোগ এরাই বিস্তার ঘটায়। প্রাণী জগতে মশার অবস্থান। আগের ভিডিওতে তোমাদের জন্য প্রাণী জগতে মাছির অবস্থান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থাকছে প্রাণী জগতে মশার অবস্থান। মশার হচ্ছে পর্ব কি? আর্থ্রোপোডা। মশার শ্রেণী হচ্ছে ইনসেক্টা। মশার বর্গ কি? বর্গ হচ্ছে ডিপটেরা। গোত্র হচ্ছে কুলসিডি। উপগোত্র হচ্ছে ক্লুলিসিনি। গণ হচ্ছে অ্যানোফিলিস, কিউলেক্স আর এডিস। আর প্রজাতির মধ্যে হচ্ছে সানদাইকাস আর স্টিফেনসি, এই দুটো প্রজাতি হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস যে মশা আছে এর ক্ষেত্রে। ফ্যাটিগ্যান্স হচ্ছে কিউলেক্সের ক্ষেত্রে, অর্থাৎ কিউলেক্স ফ্যাটিগ্যান্স। আর ফ্যাসিয়েটা আর অ্যাজেপ্টি থাকছে হচ্ছে এডিসের ক্ষেত্রে। নেক্সট আছে হচ্ছে মশার প্রকারভেদ, অর্থাৎ অ্যানোফিলিস। ফার্স্টে আছে অ্যানোফিলিস মশার যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা। দেখো, প্রথমে আছে হচ্ছে অ্যানোফিলিস স্টিফেনসি। এরা সাধারণভাবে কি এরা একটা ভারতীয় প্রজাতির মশা। অ্যানোফিলিস স্টিফেনসি হচ্ছে একটা ভারতীয় প্রজাতির মশা। ভারতবর্ষের সাধারণভাবে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, ঠিক আছে, এই সব জায়গাগুলো যে পৌর এলাকা আছে, এই পৌর এলাকায় এদের বেশি পরিমাণে পাওয়া যায়। জলের ফোয়ারা সৃষ্টিজনিত কারণে জমা জলে, সুইমিং পুলে, ডোবা বা মিষ্টি জলের বিল এবং আনাচে কানাচে রাখা পাত্রের সঞ্চিত জলে এরা হচ্ছে বংশ বিস্তার করে বা এরা জন্মায়। নেক্সট আছে হচ্ছে অ্যানোফিলিস সানদাইকাস। অ্যানোফিলিস সানদাইকাস হচ্ছে কলকাতার পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ম্যালেরিয়া রোগ ছড়ায় হচ্ছে অ্যানোফিলিস সানদাইকাস। ঠিক আছে, এরা হচ্ছে মূলত লবণাক্ত যে হ্রদ আছে, লবণাক্ত ভেরি আছে, ঠিক আছে, লবণাক্ত বিল, লবণাক্ত ভেরি বা লবণাক্ত হ্রদ, এই জায়গাগুলোতে এই অ্যানোফিলিস সানদাইকাস যে মশাটা আছে, মশাটা হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায়। 3 নম্বরে আছে অ্যানোফিলিস অ্যানুলারিস আর অ্যানোফিলিস ভারুনা। এরা হচ্ছে বদ্ধ স্থির জলে জন্মায়, অর্থাৎ যে জায়গাগুলো বদ্ধ আছে আর জলটা স্থির অনেকদিন ধরে, সেই জলে জন্মায়। এদের প্রধান আবাসস্থল হচ্ছে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা। এই দুটো শ্রেণীর নাম হচ্ছে, এই দুটো শ্রেণীর মশা হচ্ছে দুর্বল বাহক। ম্যালেরিয়ার হচ্ছে দুর্বল বাহক, অর্থাৎ ম্যালেরিয়া সেরকম ভাবে এই দুটো শ্রেণী মশা ছড়াতে পারে না। নেক্সট আছে 4 নম্বর হচ্ছে অ্যানোফিলিস মিনিমাস। অ্যানোফিলিস মিনিমাস এরা হচ্ছে উত্তরবঙ্গ, ডুয়ার্স, আসাম এবং দক্ষিণ ভারতে এই অ্যানোফিলিস মিনিমাস হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায়। ঠিক আছে, এরা হচ্ছে সাধারণভাবে ছোট যে নদী আছে বা খাল আছে, এই জায়গাগুলোতে মূলত এদের পাওয়া যায়, তবে বদ্ধ জলাশয়ে এরা কখনো কখনো জন্মাতে পারে। নেক্সট আছে অ্যানোফিলিস ফ্লুভিটালিস। এরা পর্বতের পাদদেশে অবস্থিত অঞ্চলসমূহে এই প্রজাতির দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়ায়। ভারতের যে উত্তর পশ্চিম সীমান্ত যে পর্বতের যে এলাকা আছে, পার্বত্য এলাকা, সেখান থেকে আসাম পর্যন্ত যে অঞ্চলটা, বিস্তৃত অঞ্চলে পর্বতের পাদদেশে যে অঞ্চলগুলো আছে, সেখানে অ্যানোফিলিস ফ্লুভিয়াটিলিস হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায়। 6 নম্বর আছে অ্যানোফিলিস ফিলিপাইনেসিস। অ্যানোফিলিস ফিলিপাইনেসিস এই প্রজাতির মশা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, আসাম এবং দক্ষিণ ভারতের গ্রামাঞ্চলে জন্মায়। ঠিক আছে, এরা যে ডোবা,
তারপর জলের ট্যাঙ্ক আছে, এইসব জায়গা হচ্ছে বংশ বিস্তার করে। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে অ্যানোফিলিস ফিলিপাইনেসিস এই শ্রেণীর মশা হচ্ছে কখনোই ধানের জমিতে বংশ বিস্তার করে না। অ্যানোফিলিস মশার পরে আছে হচ্ছে কিউলেক্স মশা। কিউলেক্স মশার প্রজাতি হচ্ছে কিউলেক্স ফ্যাটিগান্স। এটা তো বললাম আমি, কিউলেক্স মশার প্রজাতি। এই প্রজাতির মশা হচ্ছে ফাইলেরিয়া রোগ ছড়ায়, এটাও বললাম। এরা নোংরা জলের নর্দমায়, বাড়ির ছাদে অবস্থিত যে জলের ট্যাঙ্ক, ভাঙা মাটির পাত্রে সঞ্চিত জল এবং বাড়ি আনাচে কানাচে জমে থাকা জলে এরা জন্মায়। কিউলেক্স ফ্যাটিগান্স মশা হচ্ছে বংশ বিস্তার করে। নেক্সট আছে এডিস মশা। এডিস মশা হচ্ছে এডিস ইজিপ্টি, ঠিক আছে। এই শ্রেণীর মশা কি করে, ডেঙ্গু আর পিত জ্বর যেটা ইয়েলো ফিভার, এই দুটোর হচ্ছে বাহক, ঠিক আছে। এরা হচ্ছে ব্যারেল, পুরনো টিন, মাটির হাঁড়ি কলসি, রাস্তা, মাঠ প্রভৃতি যে ক্ষুদ্র ডোবা আছে বা গর্তে আছে, এই গর্ত বা ডোবাতে যে কৃত্রিম উপায়ে যে সঞ্চিত জল আছে, সেই সব জায়গায় এই এডিস ইজিপ্টি যে মশাটা আছে এরা হচ্ছে বংশ বিস্তার করে। এরা হচ্ছে একটা ডেঞ্জারাস মশা, খুব বিপজ্জনক একটা মশা। এরা প্রায়ই বাড়ি আনাচে কানাচে এই যে জায়গাগুলো, এই যে জিনিসগুলো ফেলা থাকে, এই জন্য বাড়ি আনাচে কানাচে এদের পাওয়া যায়, এডিস ইজিপ্টি মশাকে পাওয়া যায়। এরা প্রধানত কি দিনের বেলা কামড়ায়, কখনো কখনো তবে রাত্রিবেলা কামড়াতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এডিস মশা দিনের বেলা কামড়ায়। মশাবাহিত রোগ, এটা আগেও বললাম, আর একবার দেখে নাও। ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস, ফাইলেরিয়া হচ্ছে কিউলেক্স, এই উচরেসিয়া যে ব্যাংক্রফটি যেটা আছে, এই নামটা একটু খেয়াল রাখবে। এটা একটা এটা 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 একটা হচ্ছে পরজীবী, এটা খেয়াল রাখবে। এই কিউলেক্স মশার শরীরে একটা বংশ বিস্তার করে। ডেঙ্গু আর পিত জ্বর হচ্ছে এডিস মশা ছড়ায়। রোগ বিস্তারের প্রণালী, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম নামটা বোল্ডে লেখা আছে, খেয়াল রাখবে। এবং ফাইলেরিয়া জীবাণু উচেরেরিয়া ব্যাংক্রফটি। এই ম্যালেরিয়া যে জীবাণুটা, এই প্লাজমোডিয়ামটা হচ্ছে একটা পরজীবী, একটা প্রোটোজোয়া, ঠিক আছে। এই প্রোটোজোয়াটা হচ্ছে মশার শরীরে বংশ বিস্তার করে, ঠিক আছে। ম্যালেরিয়া জীবাণু যেটা মশার শরীরে বংশ বিস্তার করে সেটা হচ্ছে এই পরজীবীটা, যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এটা হচ্ছে বংশ বিস্তার করে হচ্ছে মশার শরীরে। আর ফাইলেরিয়া জীবাণু হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রফটি, এটা হচ্ছে কি একটা পরজীবী নিমাটোড, এটাও হচ্ছে মশার শরীরে বংশ বিস্তার করে, যেটা হচ্ছে ফাইলেরিয়া রোগ ছড়ায়। আর ডেঙ্গু এবং পিত জ্বরের জীবাণু যেটা হচ্ছে ভাইরাস, পরজীবী ভাইরাস, এদের নিশ্চিত আশ্রয়দাতা হচ্ছে মশা। অর্থাৎ এই যে দুটো হচ্ছে জীবাণু, প্লাজমোডিয়াম আর উচেরেরিয়া ব্যাংক্রফটি, এরা হচ্ছে আশ্রয় কার শরীরে নেয়, মশার শরীরে নেয়। এবং মশার শরীর থেকে একটা পরবর্তীকালে যে মধ্যবর্তী আশ্রয়দাতা আছে, এটা হচ্ছে মানুষ। উক্ত রোগসমূহের বিস্তারে স্ত্রী মশা ভেক্টর হিসেবে কাজ করে। তাই কোনো একটি বিশেষ রোগের জীবাণু মশার শরীরে প্রবেশ করে যখন মশা ওই রোগের সংক্রমণ পর্যায়ে রোগীকে কামড়ায় এবং রক্ত শোষণ করে, এবং পরবর্তীকালে মশাটি যখন সুস্থ মানুষকে কামড়ায়, তখন রোগের জীবাণু মশার শরীর থেকে অন্য মানুষের রক্তে প্রেরিত হয়। অর্থাৎ এই যে মশাটা আছে, এই মশাটা কি হয়, কোনো একটা অসুস্থ লোককে, ম্যালেরিয়ার যার হয়েছে সেই লোকটাকে যদি কামড়ায়, তাহলে সেখান থেকে মশার শরীরে জীবাণুটা মশার শরীরে যায় এবং পরবর্তীকালে সুস্থ মানুষের শরীরে, যখন সুস্থ মানুষকে সে মশাটা কামড়ায়, তখন সেটা সুস্থ মানুষের শরীরে সেই রোগটা প্রেরিত হয়। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া রোগ। ম্যালেরিয়া রোগটা আমরা জানি মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। অ্যানোফিলিস মশা বাহিত একটা রোগ হচ্ছে মহামারী রোগ, এটা হচ্ছে ম্যালেরিয়া একটা মহামারী রোগ। ম্যালেরিয়া শব্দটি দুটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে। ম্যাল মানে হচ্ছে খারাপ, যেটা ব্যাড ইংরেজিতে, আর আরিয়া শব্দের অর্থ হচ্ছে বায়ু বা এয়ার। 1763 সালের পূর্বে ম্যালেরিয়া রোগের কারণ সম্পর্কে একটা অদ্ভুত একটা ধারণা ছিল। মনে করা হতো কি, যে মিষ্টি বা লোনা জলের যে বিল আছে, সেখানে গুল্ম বিশেষে যে পচন হতো, সে পচনের ফলে উৎপন্ন যে বিষাক্ত যে গ্যাস, সে বিষাক্ত গ্যাস হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ ছিল। কিন্তু পরবর্তীকালে এই ধারণাটা চেঞ্জ হয়ে যায়, এবং পরবর্তীকালে কি জানা যায়, যে সি অ্যানোফিলিস মশার কামড়ে পরজীবী যে প্লাজমোডিয়াম, এটা বললাম আগে, এর যে সংক্রমণ আছে, এটাই হচ্ছে ম্যালেরিয়া রোগের প্রধান কারণ। ম্যালেরিয়া যে পরজীবী আছে, সেই পরজীবীগুলোর প্রকারভেদ, ঠিক আছে। প্রথমে আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা যদি এই প্রজাতির ম্যালেরিয়া হয় তাহলে মোটামুটিভাবে দুদিন অন্তর অন্তর জ্বর হয়, অর্থাৎ 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর হতে পারে। তারপরে হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, এটা হচ্ছে 4 দিনের ব্যবধানে জ্বর হতে পারে, প্লাস 72 ঘন্টা অন্তর অন্তর প্লাজমোডিয়াম ম্যালেরির দ্বারা ম্যালেরিয়া জ্বর হয়। তারপরে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এটা দুদিনের ব্যবধানে এটা বারবার করে আসতে পারে, খুব অনিয়মিত একটা অবস্থা, এটা বারবার করে যখন তখন বারবার করে আসতে পারে, প্রচণ্ড উচ্চ জ্বর হয়, এটা ডেঞ্জারাস একটা ম্যালেরিয়ার একটা এই ভাগ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের বমি হয়, কাঁপুনি হয়, কখনো কখনো রোগী জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক আছে, ফ্যালসিপেরামের চিকিৎসা যদি কোনো কারণে না করা হয়, রোগীকে ফেলে রাখা হয়, তাহলে মস্তিষ্কে যে নিউরন আছে এই নিউরনটা হচ্ছে আক্রান্ত হতে পারে। খেয়াল রাখবে, মস্তিষ্কের নিউরন হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ফলে আক্রান্ত হতে পারে এবং কি নিষ্ক্রিয় করে দিতে পারে, এবং এটা যেটা বলে সেরিব্রাল ম্যালেরিয়া, অর্থাৎ মস্তিষ্কে যে সেরিব্রাল অ্যাটাক, সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে হচ্ছে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের আক্রান্ত হওয়ার ফলে। আর রোগীর যদি চূড়ান্ত পর্যায়ে রোগীকে যদি চিকিৎসা না করানো হয় তাহলে চূড়ান্ত পর্যায়ে রোগী হচ্ছে সংজ্ঞাহীন হয়ে যায় এবং পরবর্তীকালে মারা যেতে পারে। নেক্সট আছে প্লাজমোডিয়াম ওভেল হচ্ছে, এটা মূলত ভারতবর্ষে পাওয়া যায় না, এটা মূলত আফ্রিকার যে দেশগুলো আছে এই দেশগুলোতে হচ্ছে পাওয়া যায়, হচ্ছে এই দেশগুলোতে হচ্ছে প্লাজমোডিয়াম ওভেল দ্বারা হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায়। এবার ম্যালেরিয়া রোগের জীবনচক্র, এটা বিস্তারিতভাবে আলোচনার কিছু নেই, কারণ বিস্তারিতভাবে আলোচনা তোমাদের পরীক্ষার দেওয়ার মতো কিছু নেই, এটা ছোট করে দিয়েছি আমি, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা তুলেছি। 1 নম্বরে লিখেছি তার স্ত্রী অ্যানোফিলিস, মশার রক্ত ভোজনের সময় মশার শরীর থেকে মানুষের রক্তে একাধিক স্পোরোজয়েটের প্রবেশে মনুষ্যচক্র যেটা হয় ম্যালেরিয়ার জীবাণুটা মানুষের শরীরে প্রবেশের পর, যেটাকে বলা হয় সাইজোগনি, এই সাইজোগনির সূচনা হয়। আর স্পোরোজয়েট হচ্ছে অতি ক্ষুদ্র কাস্তের মতো দেখতে ম্যালেরিয়া পরজীবী, এটা একটা দশা, ম্যালেরিয়া পরজীবী একটা দশা হচ্ছে স্পোরোজয়েট, আর স্পোরোজয়েটটা দেখতে হচ্ছে কাস্তের মতো। এখানে কোশ্চেন যদি বা দেয় সেটা হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী যে স্পোরোজয়েট সেটা দেখতে কেমন, সেটা দেখতে হচ্ছে কাস্তের মতো। নেক্সট হচ্ছে কোষের বহু বিভাজনের দ্বারা অযৌন বংশবৃদ্ধির পদ্ধতিকে বলা হয় সাইজোগনি বলা হয়। প্রাক লোহিত কণিকা সংক্রান্ত সাইজোগনি এবং লোহিত কণিকা সংক্রান্ত সাইজোগনি চক্র অনন্তকাল ধরে চলতে পারে যদি যথাযথ চিকিৎসায় ম্যালেরিয়া রোগ রোধ বা নিয়ন্ত্রণ না করা হয়। অর্থাৎ লোহিত কণিকায় যে দশাটা, সাইজোগনি যে চক্রটা চলে মানুষের লোহিত কণিকায়, সেই চক্রটা ক্রমাগত চলতে পারে যদি ম্যালেরিয়া রোগের চিকিৎসা যদি না করা হয় বা ম্যালেরিয়া রোগটাকে যদি নিয়ন্ত্রণ না করার চেষ্টা করা হয় তাহলে প্রসেসটা চলতে থাকে। ঠিক আছে, রোগীর অবস্থা ক্রমাগত সঙ্গীন হয়ে যায়। নেক্সট হচ্ছে লালাগ্রন্থি এবং লালা মিশ্রিত যে নালিকা আছে, সেই লালাগ্রন্থি বা লালা মিশ্রিত যে নালিকায় এটা হচ্ছে স্পোরোজয়েট সর্বাধিক সংখ্যায় সঞ্চিত থাকে। খেয়াল রাখবে, স্পোরোজয়েট হচ্ছে সর্বাধিক সংখ্যায় সঞ্চিত থাকে হচ্ছে লালা মিশ্রিত নালিকায়। ঠিক আছে, এই জন্য মশা যখন একবার কামড়ায় সেটা হচ্ছে সেই স্পোরোজয়েটটা তখন কি হয়, মশার লালারসের মাধ্যমে মানুষের রক্তে হচ্ছে সংক্রমিত হয়। নেক্সট এবার আসছি হচ্ছে মশার নিয়ন্ত্রণ। মশা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব? পরিবেশ সংক্রান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রথম আগাছা দূর করে নদী, খাল, পুকুর, হ্রদ, পাড় এগুলো প্রভৃতির পাড় পরিষ্কার রাখতে হবে। নেক্সট আছে বিভিন্ন জলধারক যে পাত্রগুলো আছে, পুরাতন টিনের ক্যান, বোতল, ভাঙা মাটির হাঁড়ি বা কলসি, এগুলোকে পরিষ্কার করতে হবে। তারপরে আসে 3 নম্বর, দ্রুতগতির বৃহৎ জলস্রোত সৃষ্টির জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থাযুক্ত বাঁধ নির্মাণ। অর্থাৎ মশা যে বেশিরভাগ ক্ষেত্রে মশার বংশবৃদ্ধিটা হচ্ছে স্থির জলে হয়, এই জন্য একটা যদি জলের গতিটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে মশার বংশবিস্তার কম হতে পারে। তারপর হচ্ছে নৌকা প্রভৃতি থেকে সঞ্চিত জলের অপসারণ, অর্থাৎ যেখানে যেখানে সঞ্চিত জল নৌকার মতো জায়গা আছে সেই জায়গাগুলো থেকে সঞ্চিত জলের অপসারণ করতে হবে। এবার আসছি রাসায়নিকভাবে মশা কিভাবে নিয়ন্ত্রণ করব। প্যারিস গ্রিন ডাস্টের প্রয়োগ, ডিডিটি এবং পাইরেথ্রাম মিশ্রণে স্প্রে করতে হবে। ডিডিটি আর পাইরেথ্রাম মিশ্রণে স্প্রে করলে যথাযথভাবে মশা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তারপরে হচ্ছে ম্যালেরিত্তল বা অশোধিত একটা তেল, এটা প্রয়োগ করা যেতে পারে। তারপরে কলিচুন, যেটা কলিচুন, এটাও ব্যবহার করা যেতে পারে।
আচরণগত ব্যবস্থা হচ্ছে কি, ঘুমানোর সময় আমাদের কি করতে হবে, মশারি টাঙাতে হবে, এটা ডাক্তাররা সবসময় বলে দেয়। মশা অবেদ্য যেসব বস্ত্র আছে, পোশাক পরিচ্ছদ আছে, বুট আছে, আবরণ, গ্লাভস এগুলো আছে, যারা বাইরে বাইরে কাজ করে বা জঙ্গলে কাজ করে তাদের অবশ্যই এটা পরতে হবে। দেহে যেসব অনাবৃত অংশ আছে যেখানে মশা বিচরণে সক্ষম, এটা বিতরণ হয়ে গেছে, মশা যেখানে বিচরণে সক্ষম, এই জায়গাগুলোকে কি করতে হবে, তেল আর মলমের ব্যবহার করতে হবে। ডাইমিথাইল থ্যালেট এটা ব্যবহার করা যেতে পারে, ডিএমপি। তারপরে সিট্রোনেল্লা তেলটা সাধারণভাবে মশার যেসব আমরা ব্যবহার করি, মশার ধূপগুলো ইলেকট্রিকভাবে ব্যবহার করি, সেগুলোতে এই তেলটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ইউক্যালিপটাস যে তেলটা আছে, চন্দন কাঠের যে তেল বা যে মলম আছে এগুলো ব্যবহার করা যেতে পারে, তুলসীর তেল। তারপরে পাইরেথ্রাম এগুলো প্রলেপ দেওয়া যেতে পারে। পাইরেথ্রাম হচ্ছে ক্রাইজেন্থিয়াম গোত্রের একটা উদ্ভিদ, ঠিক আছে? যদি কোশ্চেন আছে পাইরেথ্রাম কি জিনিস, পাইরেথ্রাম শর্ট প্রশ্ন দিলে, পাইরেথ্রাম হচ্ছে ক্রাইজেন্থিমাম গোত্রীয় একটা উদ্ভিদজাত একটা তেল হচ্ছে পাইরেথ্রাম, ঠিক আছে? নেক্সট আছে জীব সংক্রান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা। জীবের দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ করব? মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য গাম্বুসিয়া অ্যাফিনিস এই মাছটা হচ্ছে চাষ করতে হবে। এই মাছটা কি করে, প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি হয় মাছের। কোনো একটা জঞ্জালযুক্ত জায়গায়, কোনো একটা যে জলাবদ্ধ যে জায়গায় এই মাছটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই মাছের বংশবৃদ্ধি প্রচুর পরিমাণে হয়। এই মাছটা কি হয়, মশার যে লার্ভা আর পিউপা আছে এরা এই মাছটা হচ্ছে খেয়ে নেয়, এবার মশা নিয়ন্ত্রণ হয়। বিভিন্ন ধরনের প্রাণী যেমন বাদুড়, পাখি, টিকটিকি, গিরগিটি, গোয়াল পোকা বা হচ্ছে ড্রাগন ফ্লাইস, এগুলো কি করে, এগুলো হচ্ছে মশার যে পূর্ণাঙ্গ যে মশা আছে, এই পূর্ণাঙ্গ মশা আছে এই প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে, ঠিক আছে? এর ফলেও মশা নিয়ন্ত্রণ হয়। এবার নেক্সট হচ্ছে পরজীবী প্রতিরোধী নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরজীবীর মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা হয়? মানুষের রক্ত সংবহনে সংবাহিত ম্যালেরিয়া জীবাণুকে আক্রমণ করার জন্য ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধের ব্যবহার করতে হবে। ম্যালেরিয়া হলে ম্যালেরিয়া প্রতিরোধী অবশ্যই ওষুধের ব্যবহার করতে হবে। দু ধরনের ওষুধ সাধারণভাবে ব্যবহার করা হয় ম্যালেরিয়া পরজীবী প্রতিরোধের জন্য। একটা হচ্ছে প্রোফাইল্যাকটিক হচ্ছে কি আছে, কুইনিন, মেপাক্রিন আর প্যালুড্রিন। আর একটা আছে কিউরেটিভ বা নিরাময়মূলক। এখানে আছে কুইনিন, অ্যাট্রিবিন, ক্লোরোকুইন বা রেসোচিন, তারপরে ক্যামাকুইন, প্যালোড্রিন বা প্রোগুনিল, ঠিক আছে? এইগুলো ব্যবহার করা যেতে পারে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ম্যালেরিয়া প্রতিরোধী যে ওষুধ আছে এগুলো খাওয়ার আগে অবশ্যই ম্যালেরিয়া রোগের সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই খাওয়া উচিত। এই ছিল তোমাদের জন্য ক্লাস। তোমরা ক্লাসটাকে অবশ্যই লাইক করে দিও। লাইক আমাকে উৎসাহ দেয় এই ধরনের আরো ভিডিও আনার। তোমরা এতক্ষণ ধরে ক্লাসটা দেখলে মনোযোগ সহকারে, সেই জন্য তোমাদের ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ।